প্রথমেই নজর রাখবো আজকে 40টি তাজা সংবাদের দিকে। শুরুতেই শিরোনাম। মমতাকে ছাড়লেন মদনও, ঋতব্রতের পাশে বসে কালীঘাটে তৃণমূলের সব পদ থেকে ইস্তফা। সপ্তম পে কমিশন দিয়ে গুরুত্বপূর্ণ আপডেট, রাজ্য সরকারি কর্মী ও পেনশনভোগী হলে জানুন। 2500 মানুষ, সময় 3 ঘন্টা। তারামণ্ডলের সামনে মমতাপন্থীদের 21শে মে সমাবেশের অনুমতি আদালতের। সেবাশ্রয়ের গাফিলতিতে একরত্তির হাত বাদ, অভিষেকের বিরুদ্ধে এফআইআর। বেঈমানদের জন্য ক্ষমা প্রার্থী, যারা যাওয়ার যাক, ফের শূন্য থেকে শুরুর অঙ্গীকার মমতার। 21শে জুলাই শহীদ সমাবেশ করবে এনসিপিআইও, কাকলির কথায় বড় ইঙ্গিত। অভিষেকের জন্যই আমি জেলে গিয়েছি, মমতাকে জড়িয়ে অনুব্রত এও বললেন, ফোনে বলেছি তুমি কানে দেখো। দম থাকলে ব্রিগেডে যান, 21শে জুলাই নিয়ে কালীঘাট তৃণমূলকে তোপ দিলীপের। আদালতের ধমক, দীর্ঘ টালবাহানার পরও অবশেষে কণ্ঠস্বর দিতেই হলো অভিষেককে। মেয়র রোডে ঋতব্রতদের 21শে জুলাই প্রস্তুতি বৈঠক সেরে বললেন, অনুব্রত আমাদের আর নাইন, মদন মিত্র রোনাল্ডিহোনো। 21শে জুলাই সমাবেশ সফল করতে 6 জেলাকে বড় দায়িত্ব ঋতব্রত শিবিরের কর্মীদের বিশেষ বার্তা। পাম অ্যাভিনিউয়ে ফিরছে পুলিশি পাহারা, বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের নিরাপত্তা পুনর্বহাল করছেন শুভেন্দু। ইডির তলবের কথা আগেই জানিয়েছিল, তখনই সব বুঝেছিলাম, মদনের শিবির বদল প্রসঙ্গে মমতা। আটকে থাকা 82,000 কোটির উন্নয়ন প্রকল্পে আসছে গতি, 125 দিনের কাজে মজুরি বৃদ্ধি। আয়ুষ্মান কার্ড নিয়ে বড় সুখবর, এক ধাক্কায় দ্বিগুণ হয়ে 10 লক্ষ হতে পারে স্বাস্থ্য বীমা। অভিষেকের বিরুদ্ধে একের পর এক এফআইআর, সংখ্যাটা কত জানতে চেয়ে হাইকোর্টে তৃণমূল সাংসদ। 16 বছরের আইনি লড়াইয়ে জয়, অবসরপ্রাপ্ত পুলিশ কর্তার সুদসহ গ্র্যাচুইটি মেটানোর নির্দেশ হাইকোর্টের। সপ্তাহের মধ্যে করতে হবে বদলি, 2 শিক্ষিকার মামলায় এসএসসিকে নির্দেশ হাইকোর্টের। হাসপাতালের পরিত্যক্ত ভবনে ওষুধ স্যালাইনের স্টোররুম, স্টোর কিপার সহ 5 জনকে শোকজ। এক সংস্থাকে বারবার কাজের বরাত দেওয়া বন্ধ, টেন্ডার নিয়ে করা নির্দেশিকা রাজ্যের। দুর্গাপুজো নিয়ে শ্রমিকের বার্তার পরই উত্তাল সুরুচি, সভাপতির বিরুদ্ধে পথে স্থানীয়রা দিলেন বড় হুঁশিয়ারি। গ্রেপ্তার নৈহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়। 2011 থেকে 2026 তৃণমূল আমলে দুর্নীতি তদন্তে কমিশন গঠন রাজ্যের, নেতৃত্বে অবসরপ্রাপ্ত বিচারপতি। ভুয়ো কাগজ দেখিয়ে 4 কোটির ব্যাংক প্রতারণা, হাওড়ায় গ্রেপ্তার 3। ভর সন্ধ্যায় খোদ পুলিশের বাড়িতেই চুরি, সোনা নগদ মিলিয়ে প্রায় 4 লক্ষ লুট। পুজোর আগেই সরকারি বাসে সিসিটিভি জিপিএস, মহিলার নিরাপত্তায় বড় ঘোষণা পরিবহন মন্ত্রীর। 13 বছর পরও বিচার অধরা, তদন্তে গাফিলতির অভিযোগ নিয়ে মুখ্যমন্ত্রী দ্বারস্থ মৌসুমী টুম্পারা। ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ তৈরির সম্ভাবনা, শ্রাবণের শুরুতেই বৃষ্টির ঘনঘটা বঙ্গে। মমতার কথাও শোনে না, ইডির থেকে এবিকে বেশি ভয়, শিবির বদলেই অভিষেককে তুলোধনা মদনের। পাশে রয়েছেন দাদা শুভেন্দু, বারুইপুরের নির্যাতিতার বাবাকে কারা দপ্তরে নিয়োগ। স্ক্যানারে ডুয়ার্সের সরকারি জমির উপর তৈরি রিসর্ট, অ্যাকশনে প্রশাসন। সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতিকে কটূক্তি, এজলাসে কাগজ ছুঁড়ে বিশৃঙ্খলা, গ্রেপ্তার আইনে 2 পড়ুয়া। কয়লা পাচারে জিরো টলারেন্স, বাজেয়াপ্ত 1.9 টন, গ্রেপ্তার 3। E20 না পোষালে বেশি দামে খাঁটি পেট্রোল কিনুন, গাড়ি খারাপের অভিযোগ উড়িয়ে বার্তা গডকরির। 500 থেকে কমে 100%, রুশ তেল ক্রয়ে ভারতের উপর শুল্ক চাপাতে নয়া বিল আমেরিকার। আসন পুনর্বিন্যাস বিল সমর্থন করবে শরদ পাওয়ারের দল, এনডিএ যোগ নিয়েও মুখ খুললেন সুপ্রিয়া সুলে। এবার বিদেশ মন্ত্রকও জানালো, পাসপোর্ট নাগরিকত্বের প্রমাণপত্র নয়, স্রেফ ভ্রমণ নথি। 18 দিন পর বোধোদয়, ওয়াংচুকের পাশে দাঁড়িয়ে গণ অনশন ঘোষণা ককরোচ পার্টির। টুইটার থেকে তাড়িয়েছিলেন মার্কস, 2 বছরে 16,000 কোটির স্টার্ট আপ গড়ে ফেললেন আইআইটি বোম্বে প্রাক্তনী পরাগ।
দীর্ঘ 8 মাস থাকবেন স্পেস স্টেশনে। মহাকাশে পাড়ি দিলেন ভারতীয় বংশোদ্ভূত মার্কিন মহাকাশচারী অনিল। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। সব জল্পনার অবসান, মমতাকে ছাড়লেন মদন মিত্র। গতকাল বিধানসভায় বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে কালীঘাট তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দেন তিনি। মমতার দেওয়া সব পদ ছেড়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন মদন। তিনি জানান, অভিষেকের জন্যই দলের এই পরিণতি হয়েছে, তার জন্যই ধ্বংস হয়েছে তৃণমূল, দলের নৌকাডুবি হয়েছে। 21শে জুলাই নিয়ে টানাপোড়েনের মধ্যেই এদিন বিধানসভায় গিয়ে তৃণমূলের বিদ্রোহী শিবিরে নাম লেখান তিনি। তাকে দলের গুরুত্বপূর্ণ পদে বসিয়েছিলেন মমতা। কালীঘাট তৃণমূলের জাতীয় কর্মসমিতির সদস্য ছিলেন তিনি। তাকে রাজ্য সাধারণ সম্পাদকও করা হয়েছিল। কিন্তু এদিন সব পদ থেকে ইস্তফা দেওয়ার কথা ঘোষণা করেন কামারহাটির বিধায়ক। আজ নিজে গাড়ি চালিয়ে বিধানসভায় আসেন তিনি। তারপর ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা, আকরুজ্জামানদের সঙ্গে বৈঠক করেন। ঋতব্রতর পাশে বসেই তিনি মমতার সঙ্গ ছাড়ার কথা ঘোষণা করেন। তিনি জানান, একজনের জন্যই দলের এই অবস্থা হয়েছে, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার জন্যই ধ্বংস হয়েছে দল। রাজ্যে পালাবদলের পর তাসের ঘরের মতো ভেঙে পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের লড়াইয়ের ফসল তৃণমূল। এর নেপথ্যে যদি মূল দুজনের নাম করা হয়, তারা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহা। মঙ্গলবার দুপুরে স্ত্রী ও পুত্রদের ইডি তলবের পর রাতেই সন্দীপন সাহার তালতলার বাড়িতে হাজির হন মদন। প্রায় 2 ঘন্টা সন্দীপনের বাবা অর্থাৎ এন্টালির প্রাক্তন তৃণমূল বিধায়ক স্বর্ণকমল সাহার সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর থেকেই মদনের শিবির বদল নিয়ে জল্পনা তৈরি হয়। আর গতকাল দুপুরে বিধানসভায় গিয়ে ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন তিনি। এদিন ঋতব্রতর পাশে বসে মদন বলেন, তৃণমূলে ছিলাম, তৃণমূলেই রইলাম, শুধু এক ঘর থেকে আরেক ঘরে এলাম। দল একজনের জন্য নয়, সবার জন্য। একজনের জন্য দলের এই অবস্থা, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের জন্য গোটা দল ধ্বংস হয়েছে, দলের নৌকাডুবি হয়েছে। রাজ্যে পালাবদলের পর থেকে নয়া পে কমিশন ও মহার্ঘ ভাতা নিয়ে চর্চা তুঙ্গে। ক্ষমতায় এসেই রাজ্যে সরকারি কর্মীদের জন্য 7ম পে কমিশনের ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকার। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি মাসের মধ্যে নয়া পে কমিশন চালুর প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। নয়া পে কমিশন নিয়ে সরকারি কর্মীদের উৎসাহ উদ্দীপনা তুঙ্গে। কতটা বাড়তে পারে বেতন, রইল আপডেট। মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়া 2 সপ্তাহের মধ্যেই 7ম পে কমিশনের ঘোষণা করে দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিছুদিন আগে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 26 সালের ডিসেম্বর মাসের মধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য 7ম পে কমিশন গঠন করা হবে। ইতিমধ্যেই প্রস্তুতি শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণার পর মনে করা হচ্ছে, আগামী বছর জানুয়ারি মাসে রাজ্যে আসবে নয়া পে কমিশন। যদিও পাকাপাকি সেই ঘোষণা আগামী বছরই করা হতে পারে। আসলে বাঁধাধরা নিয়ম না থাকলেও কেন্দ্র ও রাজ্যে সাধারণত 10 বছর অন্তর পে কমিশন গঠন করা হয়। রাজ্যে বর্তমানে চালু 6ষ্ঠ পে কমিশন বা রোপা 2019-এর মেয়াদ শেষ হয়েছে 31শে ডিসেম্বর 2025। সেই হিসেব ধরলে 1 জানুয়ারি 2026 থেকেই 7ম পে কমিশনের সুপারিশ কার্যকর হওয়ার কথা। একাধিক রিপোর্টে দাবি করা হচ্ছে, নয়া পে কমিশনে ফিটমেন্ট ফ্যাক্টর 2 থেকে 2.5 হতে পারে। অর্থাৎ 6ষ্ঠ পে কমিশনের তুলনায় সরকারি কর্মীদের মূল বেতন 2 থেকে 2.5 গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। আবার কিছু কিছু রিপোর্টে এও দাবি করা হচ্ছে, বর্তমানে কেন্দ্রীয় হারে বেতন কাঠামোর কথা মাথায় রেখেই 2.91 থেকে 3.15 পর্যন্ত ফিটমেন্ট ফ্যাক্টর বিবেচনা করা হতে পারে। যদিও এই সবটাই জল্পনা, সরকারি তরফে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে এখনও কোনো স্পষ্ট আপডেট নেই। উল্লেখ্য, নয়া পে কমিশনে বেতন সংশোধন করা হবে, বাড়বে একাধিক ভাতাও। 7ম পে কমিশনে রাজ্য সরকারি কর্মীদের বেসিক পে বাড়বে অন্যান্য ভাতাও। সব মিলিয়ে সরকারি কর্মচারীদের পকেট ফুলতে পারে অনেকটাই। বিড়লা প্ল্যানেটোরিয়াম বা তারামণ্ডলের সামনে 21শে জুলাই সমাবেশের অনুমতি পেল কালীঘাট তৃণমূল। তবে শর্ত সাপেক্ষে সেই অনুমতি দিয়েছে আদালত। বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভা করা গেলেও 2500 জনের বেশি জমায়েত করা যাবে না। 12টা থেকে 3:30-এর মধ্যে সভা করতে হবে, পুরো রাস্তা জুড়ে সভা করা যাবে না, এমনই নির্দেশ দিয়েছে আদালত। 21শে জুলাই নিয়ে কালীঘাটপন্থী তৃণমূলের দায়ের করা মামলা শুনানি হয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। ধর্মতলায় সভা করা যাবে না জানিয়ে রাজ্যের কাছে বিকল্প জায়গা জানতে চায় আদালত। আদি তৃণমূলও বিকল্প জায়গার প্রস্তাব দেয়, তার মধ্যেই তারামণ্ডলও ছিল। তারপরই বিচারপতি তারামণ্ডলের সামনে সমাবেশ করার অনুমতি দিয়েছেন। তবে বেঁধে দেওয়া হয়েছে শর্ত। বিচারপতির নির্দেশ, একধারে মিটিং হবে, অন্য ধারে গাড়ি চলাচল করবে। দুপুর 12টা থেকে 3:30 পর্যন্ত মিটিং করা যাবে। ট্রাফিক ব্যবস্থা সচল রাখতে হবে। আইন শৃঙ্খলার অবনতি যাতে না হয় তা দেখবে পুলিশ। 18 জুলাই 4টের মধ্যে আয়োজকদের নাম ও মোবাইল নম্বর
নম্বর জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে জানাতে হবে বলে জানিয়েছে আদালত। ধর্মতলায় সভা করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চায় কালীঘাট তৃণমূল, তারপর মামলা করে কলকাতা হাইকোর্টে। তাদের দাবি ছিল পুলিশের তরফে কোনো জবাব না মেলায় তারা মামলা করেছে। ঘটনাচক্রে তারপরই পুলিশ মমতাপন্থী তৃণমূলকে জানিয়ে দেয় তারা ভিক্টোরিয়া হাউসের সামনে সভা করতে পারবে না। লালবাজারে তা নিয়ে আলোচনা হয় কালীঘাটপন্থীদের, সেখানে তাদের হাজরা মোড়ের সমাবেশের কথা বলা হয়। মমতাপন্থীরা তা মানেননি। এদিকে গতকাল মামলাটি ওঠে বিচারপতি সৌগত ভট্টাচার্যের বেঞ্চে। আদালতও জানিয়ে দেয় ধর্মতলায় সভা করা যাবে না। তারপরই এই বিষয়ে রাজ্যের অবস্থান জানতে চাই আদালত। রাজ্যের জবাব জানার পরই বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে সভার অনুমতি দিয়েছেন বিচারপতি। উল্লেখ্য, 21শে জুলাই শহীদ মিনারে কংগ্রেস কর্মসূচি করবে। ঋতব্রত তৃণমূল গান্ধী মূর্তির পাদদেশে সভা করার অনুমতি পেয়েছে। এবার মমতাকে অনুমতি দেওয়া হলো বিড়লা প্ল্যানেটোরিয়ামের সামনে। আদালতের এই সিদ্ধান্তে বহু বছর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ দিবস পালনের স্থান বদল হলো। ডায়মন্ড হারবারে তৃণমূল সাংসদের স্বাস্থ্য শিবিরে সেবাশ্রয়ে বেনিয়মের ভুরি ভুরি অভিযোগ। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও এক মর্মান্তিক কাণ্ড। অভিযোগ, সেবাশ্রয়ে পরামর্শে চিকিৎসার পরে একরত্তি মেয়ের হাত কেটে বাদ দিতে হয়েছে। গতকাল ডায়মন্ড হারবার পুলিশ জেলা সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে পরিবার। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানা এলাকার বাসিন্দা কৃতি মান্নার পরিবারের অভিযোগ, জন্ম থেকেই রক্তনালীর বিরল জটিল রোগে আক্রান্ত শিশু কন্যা। জন্মের পর থেকেই তার চিকিৎসা শুরু হয়। কলকাতার একাধিক হাসপাতালে তার চিকিৎসা হয়। চিকিৎসার জন্য তাকে ভেলোরেও নিয়ে যাওয়া হয়েছিল। 2024 সালের মার্চ মাস থেকে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসা শুরু হয়। তবে বিরল কঠিন রোগের সঙ্গে লড়াই করার অন্যতম অন্তরায় হয়ে দাঁড়িয়েছিল অর্থ। তাই শিশু চিকিৎসায় আর্থিক সহায়তার আশায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারস্থ হন ওই পরিবার। এইমসে চিকিৎসা চালু রাখার জন্য অর্থ সাহায্য করার পরিবর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সেবাশ্রয় ক্যাম্পে ওই শিশু চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দেওয়া হয়। পরিবারের অভিযোগ, এরপরই শুরু হয় হেনস্থা। ডক্টর শান্তনু সেন ও অয়ন ঘোষ দস্তিদারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেখান থেকেও মিলেছে দুর্ব্যবহার। পরবর্তীতে পানাকুয়া সেবাশ্রয় ক্যাম্পে অভিষেকের সঙ্গে সাক্ষাৎ করে পরিবার ফের অর্থ সাহায্যের জন্য আবেদন করেন। তাতে কান্না দিয়ে শিশুকে রেফার করা হয় আরজিকর হাসপাতালে। অভিযোগ, দিনের পর দিন ওই শিশুর শারীরিক পরিস্থিতির অবনতি দেখে দিল্লি বেঙ্গালুরুতে নিয়ে ছোট পরিবার। সেখানেই শিশুটিকে প্রাণে বাঁচাতে ডান হাত কান থেকে বাদ দিতে বাধ্য হন চিকিৎসকরা। পরিবারের অভিযোগ, সাংসদের উপরে আস্থা রাখাই কাল হলো। বহুবার আর্থিক সহায়তার আবেদন করা হলেও তাতে সাড়া দেওয়াতেও দুরস্থ, উল্টে শিশুটির হাত বাদ দিতে হলো। পরিবারের আরও অভিযোগ, অনুমতি না নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় তাঁর লোকসভা এলাকার যাবতীয় কর্মসূচি দিয়ে প্রকাশ করা নীরব বিপ্লব নামে একটি পত্রিকায় বিজ্ঞাপনের জন্য ওই শিশুর ছবি ব্যবহারও করেন। গোটা ঘটনা তদন্তে দাবি তুলে এবার পুলিশের দ্বারস্থ পরিবার। অভিষেক সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে দায়ের এফআইআর। দিন কয়েক আগে দক্ষিণ 24 পরগনার মহেশতলার বাসিন্দা মালতী বিশ্বাস অভিযোগে ঘিরে নড়েচড়ে বসে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সেবাশ্রয়ে ভুল চিকিৎসায় পা বাদ দেওয়ায় অভিযোগ, অভিষেকের বিরুদ্ধে এফআইআর করেছিল পরিবার। ওই পরিবারের সঙ্গে সরাসরি কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী, ফোনে যোগাযোগ করেন মুখ্যমন্ত্রীও। এবার সেবাশ্রয়ের আরও এক মর্মান্তিক পরিণতি সামনে এলো। আরও এক বিধায়ক বিদ্রোহী শিবিরে, আবারও নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। শহীদ স্মরণে জায়গা বদল, সব নিয়ে মমতার তৃণমূল আরও ছন্নছাড়া। কিন্তু এই অবস্থাতেও লড়ে নেওয়ার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার সঙ্গ ছেড়ে বিদ্রোহী শিবিরে যাওয়াদের আরও একবার বেইমান বলেছেন তিনি। তাদের জন্য ক্ষমাপ্রার্থী বলে জানিয়েছেন মমতা। পাশাপাশি দলে জন্মলগ্নে লড়াই করতে পারলেও এখনও তিনি লড়াই করতে পারবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, দলের প্রতীক দেখে আপনারা ভোট দিয়েছিলেন, বেইমানদের জন্য আমি ক্ষমাপ্রার্থী। 1997 সালে একা ছিলাম, লড়াই করেছি। এখন 18 জন সাংসদ আছে, আরও বিধায়ক আছে। সেই সময় পারলে 2026 সালেও শুরু করার ক্ষমতা রাখি। 26-এর নির্বাচনের পর তৃণমূলের ঘরে ভাঙন, সেই পর্ব এখন অব্যাহত। বুধবার ঋতব্রত শিবিরে যোগ দিয়েছেন মমতার দীর্ঘদিনের সঙ্গী মদন মিত্র। বিরোধী দলনেতার ঘরে যাওয়ার সময় মদনের দাবি, অভিষেকের জন্য এই দশা। এই প্রসঙ্গ টেনে মমতা বলেন, অভিষেক বাহানা, ওর ভুল মাপ হয়ে গিয়েছে। সে লড়ে যাচ্ছে, আগামী 50 বছর লড়বে। মদনের ছেড়ে যাওয়া নিয়ে নাম না করে বলেন, ভয় দেখিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, ছেলে স্ত্রীর নামে নোটিশ দেওয়া হচ্ছে। আরও একজন আজ গিয়েছে, আগেই জানিয়েছিলেন তার পরিবারকে ইডি সমন করেছে। বুঝতে পেরেছিলাম, সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। এরপরই মমতা তৃণমূলের প্রতিষ্ঠান লগ্নের কথা তুলে ধরে এনে বলেন, বর্তমানেও লড়াই জারি রাখার কথা
বলেছেন। শূন্য থেকে শুরুর অঙ্গীকার করেছেন তিনি। মমতা বলেন, 1998 সালের 1 জানুয়ারি আমার প্রতীক পাই। 1 মাসের 22 দিনের মাথায় নির্বাচনে লড়াই করি। 8টি এমপি ছিল। 1999 সালে ফের লোকসভা নির্বাচন হয়। আমরা 9 জন হই। 2004 সালে একা হয়ে গিয়েছিলাম, লড়াই করে গিয়েছি। এখন রাজ্যসভায় 10 জন, লোকসভায় 8 জন এমপি আছে। এরপরই তিনি বলেন, যারা যাওয়ার চলে যাক। 1997 থেকে 98 সাল লড়াই করতে পারলেও 2026 সালেও শুরু করার ক্ষমতা রাখি। এবছর কালীঘাটপন্থী তৃণমূলের 21শে জুলাই সমাবেশ হবে বিড়লা প্ল্যানেটোরিয়ামে। সেই মিটিংয়ে কিছু শর্ত বেঁধে দিয়েছে আদালত। সেই কথা জানিয়ে মমতা বলেন, বিড়লা প্ল্যানেটোরিয়ামে মিটিং হবে। আমি প্রতিবারের মতো 20 জুলাই জায়গা পরিদর্শনে যাব। আমি পুলিশকে অনুরোধ করব যেন বিজেপি ও সেটিং পার্টি যেন কোনো ঝামেলা না করতে পারে তা দেখতে। ডেকোরেটার্স মাইকদের ভয়ও দেখাতে পারে, তবে মনে রাখবেন খালি গলাতেও সভা করতে পারি। বলেছি যখন মিটিং হবে, আমরা 3টে পর্যন্ত মিটিং করব। কংগ্রেস, মমতা, তৃণমূল, ঋতব্রত তৃণমূলের পর কি এবার 21শে জুলাই শহীদ সমাবেশ করবে এনসিপিআইও? তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের অন্যতম মুখ কাকলি ঘোষ দস্তিদারের কথাই অন্তত তেমনটাই ইঙ্গিত মিলল। তিনি বললেন, আমার শহীদ তোমার শহীদ বলে কিছু নেই। শহীদ দিবস আমরাও পালন করব। 21শে জুলাই কার? একটা সময় যে শহীদ দিবসে মমতা বন্দ্যোপাধ্যায়ের একছত্র উত্তরাধিকার ছিল, সেটাই এখন বহুদা বিভক্ত। শহীদ মিনারে কংগ্রেস নিজেদের মতো করে শহীদ সমাবেশ করার ডাক দিয়েছে। ঋতব্রত তৃণমূল গান্ধী মূর্তির সামনে সমাবেশের আয়োজন করেছে। আবার কালীঘাট তৃণমূল ডরিনার ক্রসিংয়ে সমাবেশের অনুমতি না পেয়ে শেষমেশ আদালতে দ্বারস্থ হয়েছে। বিড়লা তারামণ্ডলের সামনে সভার অনুমতি পেয়েছে। অর্থাৎ 21শে জুলাই ধর্মতলার আশপাশে 3টি আলাদা রাজনৈতিক শিবিরের আলাদা আলাদা 21শে জুলাই সমাবেশ হবে। এসবের মধ্যে কাকলি ঘোষ দস্তিদারের এনসিপিআই বা পিছিয়ে থাকে কেন? কাকলি এক সংবাদ মাধ্যমকে বলেছেন, যে ঘটনাটা ঘটেছিল সেটা আমার সামনে হয়েছে। এতে আমার শহীদ তোমার শহীদ করার কোনো মনে হয় না। পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য। আমরাও শহীদ দিবস পালন করব। কাকলি বলেছেন, শহীদ কিন্তু সবার। যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের জন্য প্রাণ হারিয়েছিলেন তিনিও শহীদ। যিনি পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে প্রাণ দিয়েছেন তিনিও শহীদ। তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদ বলছেন, পৃথিবীর যে কোনো কোণে কোনো বিষয়ে যিনি জীবন দিয়েছেন তাকে সম্মান জানানোটা বাকিদের কাজ। খালি আমার শহীদ তোমার শহীদ, আজকে শহীদ মিনারের শহীদ নাকি গান্ধী মূর্তির পাদদেশের শহীদ সেটা কথা নয়। আমরাও সেখানে ছিলাম। পৃথিবীর সকল শহীদকে সম্মান জানানোটা কর্তব্য বলে আমরাও সেটা পালন করব। কিন্তু কিভাবে শহীদ দিবস পালন করবে এনসিপিআই? কোন মঞ্চে দেখা যাবে তৃণমূলের বিক্ষুব্ধ সাংসদদের, নাকি আলাদা করে কোনো মঞ্চ গড়বেন তাঁরা? ইডি সিবিআইয়ের মামলায় দীর্ঘ কারাবাসের জন্য দায়ী একমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, এমনই দাবি করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কাঠগড়ায় তুললেন অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, বিধানসভা নির্বাচনে দলের ভরাডুবির পর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে 4 বার ফোন করেছিলেন দাবি করে কেষ্ট বলেন, আমি ওকে বলেছি অভিষেককে তুলে নিতে। এদিন ঋতব্রত তৃণমূলের বৈঠকে যোগ দিতে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হন অনুব্রত মণ্ডল। রাজনৈতিক অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, ঋতব্রত তৃণমূল, আমিও তৃণমূল। তবে এরপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকা নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, প্রথম থেকেই তিনি নেত্রীর সঙ্গে দীর্ঘদিন ছিলেন এবং এখনও দলেই আছেন। তবে আসল বিস্ফোরণটি ঘটে তার জেলযাত্রা নিয়ে প্রশ্ন উঠতেই। ইডি ও সিবিআইয়ের মামলা জেরে রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে কিনা এই প্রশ্নের উত্তরে ক্ষোভ প্রকাশ করে অনুব্রত বলেন, ওসব বাজে কথা বলবেন না। আমি জেলে গেলাম কেন? কার জন্য গেলাম? কি জন্য গেলাম? অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওর জন্যই জেলে গিয়েছি। নির্বাচনে বিপর্যয়ের পর তৃণমূল নেত্রীর সঙ্গে তার কোনো যোগাযোগ হয়েছিল কিনা সেই প্রসঙ্গেও চাঞ্চল্যকর দাবি করেন অনুব্রত মণ্ডল। তিনি জানান, ভোটের ফল প্রকাশের পর মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে 4 বার ফোন করেছিলেন। ফোনে দলনেত্রীকে তিনি কি বার্তা দিয়েছিলেন তা তুলে ধরে অনুব্রত বলেন, আমি বলেছি চোখে দেখো না কানে দেখো তুমি। বীরভূমের দোর্দণ্ড প্রতাপ নেতা এখানেই থামেননি। তার দাবি, বীরভূম থেকে 3.5 কোটি টাকা রেভিনিউ পেত সরকার, পরে কয়লার জন্য দিনে 40 লক্ষ টাকা দিতে হতো। উল্লেখ্য, গত 11 জুলাই দীর্ঘদিনের চেনা রাজনৈতিক সমীকরণে জবনিকা পতন ঘটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহের আঁচল সরিয়ে বীরভূমের বেতাজ বাদশা অনুব্রত মণ্ডল আসল তৃণমূলে যোগ দিয়েছেন। দীর্ঘদিন ধরে ডিজে মামলায় কণ্ঠস্বর রেকর্ড নিয়ে টালবাহানা করছিলেন কালীঘাট তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ছুটেছিলেন হাইকোর্টেও। আদালতের ধমক খেয়ে অবশেষে কণ্ঠস্বরের নমুনা দিতেই হলো যুবরাজকে। গতকাল বেলা 11টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে বের হন তিনি। নির্ধারিত সময়ের আগেই বিধাননগর আদালতে পৌঁছন তিনি। 1.5 ঘন্টা পর আদালত থেকে বের হন অভিষেক। বেশ কিছুদিন ধরে ডিজে মামলায় চাপে অভিষেক বন্দ্যোপাধ্যায়। একবার সিআইডি তলবে হাজিরা দিলেও কণ্ঠস্বরের নমুনা
সংগ্রহের কথা উঠতেই আদালতে ছোটেন যুবরাজ। বিতর্কিত ডিজে মন্তব্য তারই স্বীকার করে নেন অভিষেক। কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে তিনি প্রশ্ন তোলেন, স্বীকার করে নেওয়ার পরও নমুনা সংগ্রহের প্রয়োজন কি? সেই মামলায় অভিষেককে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। বলেন, কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন সবকিছু একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষা কবচ প্রত্যাহার করব। নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব। অভিষেকের আইনজীবীর উদ্দেশ্যে বিচারপতি বলেন, রক্ষা কবচের নির্দেশ প্রত্যাহার করব, হ্যাঁ কি না উত্তর দিন, না হলে কণ্ঠস্বরের নমুনা নিয়ে আসুন। এরপরই দুটি আবেদন করা হয় অভিষেকের তরফে। প্রথমত, যেন এই কণ্ঠস্বর অন্য মামলায় ব্যবহার করা না হয়। দ্বিতীয়ত, ডিম যেন না ছোড়া হয়। অর্থাৎ অভিষেকের আশঙ্কা রয়েছে ডিজে মামলার নামে কণ্ঠস্বর নেওয়া হলেও নিয়োগ দুর্নীতি সহ অন্যান্য মামলাতেও তা ব্যবহার করা হতে পারে। সেদিনই অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে 15 জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। সেই মতোই এদিন 11টায় কালীঘাটের বাড়ি থেকে বেরোন অভিষেক। 12টায় তার হাজিরা দেওয়ার কথা বিধাননগর আদালতে। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় আদালত চত্বর। ছিল কেন্দ্রীয় বাহিনীও। পুলিশি নিরাপত্তার মধ্যেই 12:15 নাগাদ আদালতে পৌঁছন অভিষেক। বেরিয়ে যান 1:30 নাগাদ। আদালত ও প্রশাসনে সবুজ সংকেত মেলার পর মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশেই যে এবার 21শে জুলাই করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা, তাই স্পষ্ট করার পাশাপাশি দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, একনায়কতন্ত্র এবং আর্থিক অসঙ্গতি নিয়ে দলেরই প্রতিপক্ষ শিবিরের বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানিয়ে দেন, 21শে জুলাইয়ের পবিত্র মঞ্চ কোনো বিনোদনের জায়গা নয়। শ্রদ্ধার সঙ্গে চোখের জলে শহীদদের স্মরণ করার এই দিন কোনো রকম সস্তা চমক বা জাঁকজমকের স্থান নেই। সভা শুরুতেই মঞ্চের সামনে সারিতে কোনো নেতা বা সেলিব্রিটি থাকবেন না। সেখানে জায়গা পাবেন একমাত্র শহীদ পরিবারের প্রতিনিধিরা। মঞ্চে কোনো টেলিভিশন বা সিরিয়াল আর্টিস্ট এবং সেলিব্রিটিদের কোনো জায়গা দেওয়া হবে না। ঋতব্রতের স্পষ্ট হুঁশিয়ারি, যারা ভাবেন তাদের মাথার পিছন থেকে জ্যোতি বেরোচ্ছে, তাই সেই তথাকথিত নেতাদের আমাদের মঞ্চে কোনো স্থান নেই। দলের সাংগঠনিক কাঠামোকে সুসংগঠিত ফুটবল টিমের সঙ্গেও তুলনা করেন ঋতব্রত। গোলকিপার থেকে সেন্টার ফরওয়ার্ড, দলের প্রতিটি সদস্যই যে একে অপরের পরিপূরক তা বোঝাতে গিয়ে তিনি বলেন, পেনাল্টি বক্সে আর 9 এর চেয়ে ভয়ঙ্কর স্ট্রাইকার পৃথিবীতে আজও জন্মায়নি। অনুব্রত মণ্ডল আমাদের কাছে মেসি বা ক্রিশ্চিয়ানো নন, উনি হলেন সেই অরিজিনাল R9। আর মদনদা হলেন আমাদের রোনাল্ডিনহো। এরপরেই দলের অন্দরে চলতে থাকা একনায়কতন্ত্রের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি বলেন, জেলা সভাপতি বিপ্লব মিত্র সহ দলের সমস্ত নেতৃত্ব যৌথভাবে কাজ করছেন। এই লড়াই মূলত ব্যক্তিকেন্দ্রিক আধিপত্যবাদ ও লাল চোখের বিরুদ্ধে যৌথ শক্তির লড়াই। তার কথাই, গণতন্ত্রের শেষ কথা হলো ডায়লগ, আর ফ্যাসিবাদের মূল কথা হলো মনোলগ। 21শে জুলাই মনোলগের বিরুদ্ধে ডায়লগের ঐতিহাসিক জয় আপনারা দেখতে পাবেন। সোনার উপর আজব খেলা, বাড়ল সোনার দাম, রূপোর বাজার কেমন জানুন লেটেস্ট রেট। সোনার উপর দামের গ্রাফে চোখ বুলিয়ে দিন শুরু করাটাই এখন বাঙালির অভ্যাস। আর সপ্তাহের মাঝামাঝি বাজার খুলতেই সোনাপ্রেমীদের কপালে চিন্তার ভাঁজ। খানিকটা বেড়েছে সোনার দাম, তবে স্বস্তি দিচ্ছে রূপো। পকেটের জোর আর মনের ইচ্ছে, এই টানাপোড়েনের মাঝে বাজারে সোনা এবং রূপো ঠিক কী দরে বিকোচ্ছে আসুন একদম সহজ হিসেব নিকেশে দেখে নেওয়া যাক। সোনার দরদাম। সোনালির স্বপ্নে কি টান পড়ল? বাজার খুলতেই 24 ক্যারেট থেকে শুরু করে গয়না বানানোর 22 ক্যারেট বা হালফিলের 18 ক্যারেট সব সোনার দামই ঊর্ধ্বমুখী। মধ্যবিত্তের সোনা কেনা স্বাদ আর সাধ্যের মেলবন্ধন ঘটাতে রেটটা জানা তাই অত্যন্ত জরুরি। 24 ক্যারেট সোনার দাম। বিনিয়োগের জন্য যারা বার বা কয়েন খোঁজেন তাদের পকেট আজ একটু বেশি খালি হবে। 1 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 14,357 টাকা, যা এর আগের দামের চেয়ে 77 টাকা বেশি। 10 গ্রাম 24 ক্যারেট সোনার দাম 1,43,570 টাকা। এবার জানুন 22 ক্যারেট সোনার দাম। বাঙালির আলমারি আলো করে থাকা ট্র্যাডিশনাল গয়না তৈরির আসল কারিগর এই 22 ক্যারেট, এর দামও বেশ একটু চড়া। 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 13,160 টাকা, অর্থাৎ 70 টাকা বেড়েছে দাম। 10 গ্রাম 22 ক্যারেট সোনার দাম 1,31,600 টাকা। জানুন 18 ক্যারেট সোনার দাম। হালকা বা ডায়মন্ড জুয়েলারির জন্য উপযোগী এই সোনা। আজকের প্রজন্মের ট্রেন্ডি এবং লাইটওয়েট জুয়েলারি বা ডায়মন্ড সেটিংয়ের জন্য 18 ক্যারেটই এখন প্রথম পছন্দ। মধ্যবিত্তের বাজেটের সবচেয়ে কাছাকাছি থাকা এই সোনার দর এবার জানাবো। 1 গ্রাম 18 ক্যারেট সোনার দাম 10,767 টাকা, আগের থেকে 57 টাকা বেশি। 10 গ্রাম 18 ক্যারেট সোনার দাম হলো 1,07,670 টাকা। এবার আসছি রূপোর বাজারের দরে।
সোনা যেখানে মধ্যবিত্তের নাগালের বাইরে যাওয়ার জেদ ধরেছে, সেখানে রূপোর বাজার কিন্তু বেশ সস্তা। রূপোর নুপুর, আংটি বা পুজোর বাসনের জন্য যারা প্ল্যান করছেন, তাদের জন্য রূপোর রেটটা বেশ পকেট ফ্রেন্ডলি। 1 গ্রাম রূপোর দাম 235 টাকা, 10 গ্রাম রূপোর দাম 2350 টাকা, 1 কেজি রূপোর দাম 2,35,000 টাকা। আন্তর্জাতিক ভূ রাজনীতি, বিশ্ববাজারে ডলারের ওঠানামা এবং উৎসব বা বিয়ের মরশুমের চাহিদার উপর ভিত্তি করে এই দুই ধাতুর গ্রাফ প্রতিনিয়ত ওঠানামা করছে। এই পরিস্থিতিতে সাধারণ ক্রেতা বা মধ্যবিত্ত পরিবারের মনে প্রশ্ন জাগা স্বাভাবিক। এখনই কি কেনাকাটা করা ঠিক হবে, নাকি দাম আরও কমার জন্য অপেক্ষা করা উচিত? বাজার বিশেষজ্ঞদের মতে সোনা এবং রূপো দীর্ঘমেয়াদের জন্য অত্যন্ত নিরাপদ এবং লাভজনক বিনিয়োগ। আমজনতার জন্য জরুরি টিপস: আপনি যখন দোকানে আসল গয়না কিনতে যাবেন, তখন এই দামের সাথে 3% জিএসটি এবং জুয়েলার্সদের নিজস্ব মেকিং চার্জ বা গয়না তৈরির মজুরি যোগ হবে। তাই দোকানে যাওয়ার আগে বাজেটটা একটু গুছিয়ে নিয়ে বেরোনোই বুদ্ধিমানের কাজ হবে।